হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবিকা সরকার চলে এসেছি আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। আজকে আমরা কোঠারি কমিশন নিয়ে জানবো, যেটি তোমাদের সেমিস্টার 3-তে রয়েছে, ক্লাস 12 ক্লাসে। এছাড়া যারা নেট সেট নিয়ে পড়াশোনা করছে এডুকেশন বিষয়ে এবং বিএড করছে, টেট পড়াশোনা করছে, এছাড়া প্রাইমারি টেটের জন্য পড়াশোনা করছে এবং যারা ডিএলএড করছো, তোমাদের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি থেকে দেখে কোঠারি কমিশন সম্পর্কে আমরা যেই জিনিসগুলো জানবো, চলো আমরা দেখে নিই। কোঠারি কমিশন গঠনের পিছনে কারণগুলি কি ছিল, কোঠারি কমিশন কবে গঠন করা হয়, কোঠারি কমিশনের শিক্ষার লক্ষ্য সম্পর্কে যে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো দিয়েছিল সেগুলি কি, কোঠারি কমিশনের যে ইম্পর্টেন্ট সুপারিশগুলো রয়েছে সেগুলো কি, ত্রিভাষা নীতি সম্পর্কে কমিশন সুপারিশ করেছেন সেটি সম্পর্কেও আমরা জেনে নেব। এছাড়া শিক্ষক শিক্ষণ ও ভাষা শিক্ষা কমিশন একটি গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছেন, সেই কিছু জিনিসগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। আর দেরি না করে চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিওটি। তোমাদেরকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রাখবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো এবং তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে শিক্ষাবিজ্ঞান বিষয়ের নতুন টপিক খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা আগে সেটি দেখতে পারো। আর দেরি না করে চলো শুরু করে দেওয়া যাক আজকে কোঠারি কমিশন বিষয়টি সম্পর্কে। এই দেখো আজকের টপিক কোঠারি কমিশন, যেটি 1964 সালে গঠন করা হয় এবং 1966 সালে রিপোর্ট পেশ করা হয়। এই ডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে কোঠারি কমিশন আজকের টপিক এগুলোর মধ্যেই রয়েছে, সেগুলো আমরা আজকে দেখব। দেশ স্বাধীন হবার পর থেকেই জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলবার প্রয়োজন অনুভব হয়। বিশেষ করে পরাধীন ও স্বাধীন ভারতের এর আগে শিক্ষা সংস্কারের জন্য আমরা সবাই জানি অনেকগুলো কমিটি এবং কমিশন গঠিত হয়, যেমন স্যাডলার কমিশন, হান্টার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন ইত্যাদি ইত্যাদি এগুলো নিযুক্ত হয়। কিন্তু বিভিন্ন সময়ে কমিশন আসার পরেও কমিশনের সুপারিশ কিছুটা গ্রহণ করা হলেও শিক্ষা ব্যবস্থার আশানুরূপ ফল শিক্ষার ক্ষেত্রে হয়নি। কিন্তু জাতীয় শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পরিবর্তনের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি। অর্থাৎ প্রাথমিক শিক্ষা স্তর থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা, টেকনিক্যাল ও পেশাগত শিক্ষা এবং শিক্ষা প্রযুক্তি, বয়স্ক শিক্ষা ও নন ফর্মাল এডুকেশন ইত্যাদি সকল স্তরকে ব্যাপকভাবে আলোচনা ও সমস্যার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা কোনো কমিশন গঠন করেনি বা কোনো কমিশন গঠিত হয়নি। তো সেই কারণে জাতীয় শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পরিবর্তনের স্বার্থে একটি কমিশন গঠন করার জন্য একটি প্রয়োজন অনুভূত হয়, যার ফলেই কোঠারি কমিশন গঠন করার হয়। এটি হলো সর্বশেষ কমিশন নিয়োগ করা হয়, সেটিকে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন 1964 থেকে 66 এটিকে বলা হয়। অর্থাৎ কোঠারি কমিশনকে তোমরা দুটো জিনিস মনে রেখো, এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। একটি হচ্ছে কমিশন কি ছিল, স্বাধীন ভারতের শিক্ষা কমিশন বা এডুকেশন কমিশন কি ছিল, এটি হচ্ছে কোঠারি কমিশন। এরপর আমরা দেখে নেব কোঠারি কমিশন গঠন। কোঠারি কমিশন গঠিত হয়েছিল 1964 সালে 14 জুলাই। ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন গঠন করা হয়। এই কোঠারি কমিশনের যখন রিপোর্টটি পেশ করা হয় 1966 সালে, তখন একটি শিরোনাম বা টাইটেল দেওয়া হয়, যে টাইটেলটির নাম হচ্ছে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট বা শিক্ষা ও জাতীয় অগ্রগতি। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা তোমরা স্টার মার্ক দিয়ে নিও এবং এটি নোট ডাউন করে নিও। রিপোর্টটি পেশ করা হয় 1966 সালে জুন মাসে। এরপর আমরা দেখে নেব কোঠারি কমিশনের সভাপতি বা চেয়ারম্যান কে ছিলেন। কোঠারি কমিশনের সভাপতি এবং চেয়ারম্যান ছিলেন ডক্টর দৌলত সিং কোঠারি, যিনি সায়েন্টিস্ট, এডুকেশনিস্ট এবং পদ্মভূষণ ও পদ্মবিভূষণ
বা উনি পুরস্কার পেয়েছিলেন। এই কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন জেপি নায়ক এবং এই কোঠারি কমিশন গঠিত হয়েছিল টোটাল 17 জন সদস্যকে নিয়ে, যার মধ্যে দেশীয় সদস্য হলো 10 জন এবং বিদেশি সদস্য হলো 7 জন। এই যে নাম্বারটি আছে, এই নাম্বারটি কিন্তু তোমরা কমিশন বেস অনুযায়ী দেশি বিদেশি যে সদস্য সেটি কিন্তু তোমরা কিন্তু মনে রাখবে। এই কোঠারি কমিশনের যে রিপোর্টটি পৃষ্ঠা সংখ্যা ছিল সেটি 692 পৃষ্ঠা ছিল এবং মূল পৃষ্ঠা যেটি হচ্ছে 489 পৃষ্ঠা। এই নাম্বারগুলো এটাও কিন্তু মনে রেখে দিও এবং নোট ডাউন করে দিও, ঠিক আছে? এরপর হচ্ছে যে এই কোঠারি কমিশন যে টাস্ক ফোর্স বা কর্মী দল ছিল সেটি টোটাল 12টি ছিল। 12টি দল নিয়ে আর কি এই কমিশনের আর কি টাস্ক ফোর্স বা কর্মী দল। প্রথমেই আমরা জেনে নেব প্রশাসনিক ম্যানেজমেন্টের যে কমিটি অ্যাডহক, সেটি ছিল অ্যাডহক কমিটি। এই অ্যাডহক কমিটিটা কেন গঠন করা হয়? অ্যাডহক কমিটিটা গঠন করা হয়, দেখো যে কমিশন অর্থাৎ কিছুদিনের জন্য কমিশন কাজ করে সেই রিপোর্ট দেবে, সেই পরিপ্রেক্ষিতেই অ্যাডহক কমিটিটি গঠন করা হয়। এরপর আমরা দেখে নেব যে কোঠারি কমিশনের চেয়ারম্যানের বিবরণ। ইনি হলেন ডক্টর দৌলত সিং কোঠারি। উনি সায়েন্টিস্ট এবং গ্রেট এডুকেটেড ছিলেন এবং তার পেশা ছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্টের হেড উনি ছিলেন। এছাড়া 1962 সালে উনি পদ্মভূষণ এবং 1963 সালে উনি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পান। প্রথমেই আমরা জানি যে আমাদের ভারতের স্বাধীন হওয়ার পর আমাদের পরপর দুটি কমিশন আসে, সেটি হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন এবং মুদালিয়ার কমিশন। রাধাকৃষ্ণন কমিশন কি জন্য গঠন করা হয় না উচ্চশিক্ষার পুনঃসংস্কারের জন্য রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হয়। পরবর্তীকালে মুদালিয়ার কমিশন গঠন করা হয় মাধ্যমিক শিক্ষা সংস্কার সাধনের জন্য। কিন্তু এই কমিশনগুলো গঠন করার পর দেখা যায় কিছু বিশেষ শিক্ষার জন্য এই পরপর দুটি কমিশন গঠন করা হলেও কিন্তু শিক্ষার সামগ্রিক সংস্কারের প্রয়োজন অনুভূত হয়। তার জন্যই কিন্তু এই কোঠারি কমিশন গঠন করা হয়। কোঠারি কমিশন যে 1964 সালে গঠিত করা হয়, তারপর এটি 2রা অক্টোবর 1964 সালে আর কি সরকারিভাবে কাজ শুরু করা হয়। তারপর 21 মাস ধরে সেই কাজটি চলতে থাকে। তারপর 21 মাস ধরে কাজ করে এবং 9000 ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে সেই সময়ে 1966 সালে জুন মাসে শিক্ষামন্ত্রী শ্রী এম.সি. চাগলার নিকট রিপোর্ট পেশ করা হয় এবং ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিশেষভাবে অনুসন্ধান করে বিভিন্ন প্রগতিশীল দেশের শিক্ষা কাঠামো, পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, শিক্ষকদের অবস্থা, শিক্ষা প্রশাসনিক দিক ইত্যাদি পর্যালোচনা করে ভারতের শিক্ষার ভবিষ্যৎ রূপ সম্পর্কে শিক্ষা কমিশন একটি সম্পূর্ণ রিপোর্ট বা ডেটা, যেটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ, সেটি পেশনের রিপোর্টের শুরুতেই কোঠারি কমিশন বলেছেন, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং শেপড ইন হার ক্লাসরুম, অর্থাৎ ভারতের শ্রেণী কক্ষেই ভারতের ভবিষ্যৎ রচিত হচ্ছে। দেখে নেব শিক্ষার লক্ষ্য সম্পর্কে কোঠারি কমিশন কি সুপারিশ করেছেন। কমিশনের মতে ভারতীয় শিক্ষার লক্ষ্য হওয়া উচিত জাতীয় উদ্দেশ্যের কথা মাথায় রেখে। কমিশন রিপোর্টে শিক্ষার মূল লক্ষ্যগুলিকে তাৎপর্যমূলক শিরোনামে লিপিবদ্ধ করেছেন, সেটি হলো শিক্ষা ও জাতীয় উদ্দেশ্য। এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে, যেটি হচ্ছে যে কোঠারি কমিশন জাতীয় উদ্দেশ্যের কথা মাথায় রেখে শিক্ষার মূল লক্ষ্যকে কোন শিরোনামে আর কি লিপিবদ্ধ করেছেন। সেটি হবে ঠিক এটি শিক্ষা ও জাতীয় উদ্দেশ্য। এই জায়গাটি তোমরা একটু নোট ডাউন করে নিও, ঠিক আছে? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া কমিশন মনে করেন যে শিক্ষাকে এমনভাবে রূপায়িত করতে হবে যাতে সেটি জীবনের সাথে যুক্ত হয় এবং মানুষের প্রয়োজনে ও আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে সমর্থ হয়। তার সাথে সাথে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি সাংস্কৃতিক ক্ষেত্রে রূপান্তরের জন্য যে লক্ষ্য তা পূরণ করতে শিক্ষাই হচ্ছে একমাত্র অস্ত্র। এই শিক্ষার দ্বারাই তাই শিক্ষাকে এমনভাবে উন্নতি ঘটাতে হবে যাতে উৎপাদন বাড়ে, সামাজিক জাতীয় সংহতি অর্জন করা যায়, গণতন্ত্র শক্তিশালী হয়
এবং আধুনিকীকরণ হয়, সামাজিক নৈতিক সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হয় ও চরিত্র গঠন করতে সহায়তা করে। এছাড়া ভবিষ্যৎ প্রয়োজন মেটানোই হবে জাতীয় শিক্ষার মূল লক্ষ্য। তবে কমিশন জাতীয় শিক্ষার মূল লক্ষ্য জাতীয় শিক্ষার মূল লক্ষ্যের পাশাপাশি আরও কতগুলি লক্ষ্যের কথা বলেছেন, সেগুলি আমরা চলো দেখে নেব। জাতীয় উৎপাদনমুখী শিক্ষা। শিক্ষাকে জাতীয় শিক্ষার মান উৎপাদনমুখী করতে, অর্থাৎ শিশুকে শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান দিলেই হবে না, শিক্ষার লক্ষ্য হবে না। সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা যাতে সচল থাকতে পারে এবং শিক্ষা যাতে জাতীয় সম্পদ বৃদ্ধিতে সহায়তা করতে পারে, তার জন্য শিক্ষার লক্ষ্য হবে বিজ্ঞানসম্মত জ্ঞান ও কর্ম প্রশিক্ষণ দেওয়া। অর্থাৎ একজন শিক্ষার্থী লাভ করার পর সে যাতে জাতীয় জীবিকা অর্জন করতে পারে এবং তার প্রয়োজনের চাহিদা সে মেটাতে পারে এবং তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, তার ফলে কি হবে না, ভারতের সম্পদ বৃদ্ধি হবে দেশের ক্ষেত্রে এবং দেশের মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই সেটি ভালো হবে। সেই জন্য এই শিক্ষার লক্ষ্য পূরণ করার জন্য বিজ্ঞানসম্মত জ্ঞান ও কর্ম প্রশিক্ষণ দেওয়াই হবে শিক্ষার লক্ষ্য। নেক্সট যে শিক্ষার লক্ষ্যের কথা বলা হয়েছে সেটি হচ্ছে জাতীয় সংহতি সাধন। এটি একটি প্রধান লক্ষ্য। শিক্ষার্থীর মধ্যে জাতীয় সংহতিবোধ জাগ্রত করা এবং নাগরিকদের মধ্যে জাতীয় চেতনা ও ঐক্যবোধ জাগ্রত করার উদ্দেশ্যই হলো শিক্ষার লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কমন স্কুল বা সার্বজনীন বিদ্যালয় স্থাপন করার কথা সুপারিশ করেন, যেটি হবে মেধার ভিত্তিতে সুযোগ পাবে শিক্ষার্থীরা, অন্য কোনো মেধার ভিত্তিতে পড়াশোনা করার সুযোগ দিতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নির্বিশেষে সবাই এই শিক্ষার সুযোগ পাবে। এর ফলে জাতীয় সংহতি স্থাপন হবে এবং ঐক্য স্থাপিত হবে। এরপর আসছি থার্ড যে শিক্ষার লক্ষ্যের কথা বলা হয়েছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা। কমিশন ভাষা শিক্ষা নীতি গঠন করার ক্ষেত্রে বলেন যাতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভাব বা পারস্পরিক সম্পর্ক স্থাপনের কাজ সহজ হয়। মাধ্যমে স্কুল কলেজের যে শিক্ষার মাধ্যম সেটি মাতৃভাষা হিসেবে দাবি করা হয়, যাতে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে। এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার কথা বলা হয়। সর্বভারতীয় ভাষা হিসেবে ইংলিশ এবং হিন্দি হবে রাষ্ট্রীয় ভাষা হিসেবে সেটি রাখার কথা কোঠারি কমিশন সুপারিশ করেছেন। এরপর দেখে নেব সমাজসেবামূলক কাজ হিসেবে শিক্ষার লক্ষ্যের কথা বলেছেন কোঠারি কমিশন। সেক্ষেত্রে বলেছেন যে শিক্ষার সর্বস্তরে সব শিক্ষার্থীদের সামাজিক জীবন গড়ে তোলার উদ্দেশ্যে জাতীয় সমাজসেবামূলক কাজ বাধ্যতামূলক করতে হবে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজের কাজ, হোস্টেল ও খেলার মাঠে নানা প্রয়োজনের কাজ করানো, এনসিসি ট্রেনিং দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এছাড়া তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা যে বিদ্যালয়ে পড়াশোনা করছো সেই বিদ্যালয়ে যে সমস্ত সমাজসেবামূলক কাজগুলো যেগুলো করা হয়, ঠিক এই শিক্ষার লক্ষ্য যাতে রূপায়ণ করা হয় সেই জন্যই কিন্তু করা হয়। তোমরা কি বুঝতে পারছো বাস্তবের সাথে এর লক্ষ্যের উদাহরণগুলি? এই রকম ভাবে তোমরা যদি রিলেট করে করে তোমরা জিনিসটিকে যদি আয়ত্ত করো তাহলে কিন্তু তোমাদের পক্ষে জিনিসটিকে বা বিষয়টিকে বোঝা তোমাদের জন্য খুবই সহজ হবে। এরপর যে লক্ষ্যটি রয়েছে সেটি হচ্ছে জাতীয় চেতনা বৃদ্ধি। জাতীয় চেতনা বৃদ্ধি একটি অন্যতম লক্ষ্য। জাতীয় চেতনা সৃষ্টির জন্য জাতির শিক্ষার উদ্দেশ্য হবে শিক্ষার্থীর মধ্যে আমাদের জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি, নাগরিকদের সচেতন করবার সঙ্গে সঙ্গে ভারতের ভবিষ্যৎ নাগরিকদের আশাবাদী মনোভাব সৃষ্টি করা। 4 নম্বর যে শিক্ষার লক্ষ্য সেটি হচ্ছে গণতান্ত্রিক চেতনার বিকাশ। শিক্ষার্থীদের মধ্যে সমাজসেবাবোধ, সহমর্মিতা, সহানুভূতি, নাগরিকতা বোধ, সহনশীলতা, জনসাধারণের স্বার্থ রক্ষা, নেতৃত্ব দান ইত্যাদি গণতান্ত্রিক যে মূল্যবোধ সেটি বিকাশ সাধন করা হবে শিক্ষার লক্ষ্য। 5 নম্বর হচ্ছে আধুনিকীকরণ। বিজ্ঞান ও গবেষণার দ্বারা শিক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ করা, যার ফলে শিক্ষার্থীদের মনে যে কুসংস্কার যুক্ত যে সমস্ত মন সেই চিন্তাভাবনা যাতে দূর করা এবং স্বাধীন চিন্তাভাবনা যাতে করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং তার শিক্ষামূলক যে অভিজ্ঞতা সেগুলো যাতে বাস্তবে তার জীবনে ব্যবহার করতে পারে
এবং কোনো বিষয় জানার কৌতূহল বাড়বে এবং অর্জিত শিক্ষা প্রয়োগ করতে পারবে এবং তার জন্য শিক্ষাকে আধুনিকীকরণ করা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয়। 6 নম্বর পয়েন্টে আছে কি না, সামাজিক ও নৈতিক আধ্যাত্মিক। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশ, মানবতা এবং নৈতিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করা। বিজ্ঞান ও নৈতিক মূল্যবোধের শিক্ষার ফলে আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গির সৃষ্টি হবে, যাতে উদার ও মনোভাবাপন্ন ও অসাম্প্রদায়িক মনোভাবের উদয় হবে। এরপর আমরা আসবো শিক্ষার কাঠামো সম্পর্কে কোঠারি কমিশন কি সুপারিশ করেছেন। শিক্ষা কমিশন, যে কোঠারি কমিশন নতুন শিক্ষা কাঠামো 10+2+3+2 সম্পর্কে সুপারিশ করেছেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক 10 বছরের জন্য, উচ্চ মাধ্যমিক হবে 2 বছরের এবং কলেজ ডিগ্রি কোর্স হবে 3 বছরের জন্য, যেটি স্নাতক স্তর, এবং স্নাতকোত্তর স্তর যেটি 2 বছরের জন্য করা হবে। ক্ষেত্রে মানে শিক্ষার বিভিন্ন স্তর সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। এরপর চলে আসি ভাষা শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ কি ছিল না। ভাষা শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে ত্রিভাষা সূত্রের সুপারিশ করেন। ত্রিভাষা সূত্র অনুসারে 3টি ভাষা শিখতে হবে। একটি হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, 2 হচ্ছে রাষ্ট্রীয় ভাষা বা হিন্দি, আর 3 নম্বর হচ্ছে বিদেশি ভাষা বা ইংলিশ ভাষা, যেটিকে আন্তর্জাতিক ভাষা হিসেবে শিখতে হবে। কোঠারি কমিশন বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা স্তরে ভাষা সম্পর্কে আর কি কোন কোন ভাষা শিক্ষা স্তর অনুযায়ী শিখতে হবে সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। চলো আমরা দেখে নেব। আমি একটি চার্টের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করাচ্ছি, তোমরা সহজভাবে জিনিসটিকে বুঝতে পারো এবং খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারো। ঠিক আছে, চলো দেখে নিই। শিক্ষা স্তর না, এখানে ভাষা শিক্ষা, সেখানে শিক্ষা স্তর সম্পর্কে নিম্ন প্রাথমিক শিক্ষা এবং উচ্চ প্রাথমিক শিক্ষা, নিম্ন মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা। নিম্ন প্রাথমিক, আমরা জানি প্রাথমিককে 2টি ভাগে ভাগ করেছেন, যেটি আমরা পরবর্তী ক্ষেত্রে পড়ব। একটি হচ্ছে নিম্ন প্রাথমিক, একটা হচ্ছে উচ্চ প্রাথমিক। নিম্ন প্রাথমিক, সেখানে একটি ভাষার কথা বলেছেন, সেই একটি ভাষা সেটি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলা হয়। উচ্চ প্রাথমিক স্তরে বলা হয়েছে যে 2টি ভাষা শিক্ষার কথা, যেটি হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা এবং সেকেন্ড ভাষা হিসেবে হিন্দি অথবা ইংলিশ বা অন্য যে কোনো একটি ভাষা মাধ্যমে শিক্ষা দান করার কথা বলা হয়। এরপর দেখে নেব নিম্ন মাধ্যমিক, যেটি হচ্ছে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত শিক্ষা স্তর। সেখানে 3টি ভাষা শেখার কথা বলা হয়েছে, কিন্তু এই 3টি ভাষা 2টি অঞ্চল, অর্থাৎ একটি হচ্ছে যে অঞ্চলে হিন্দি ভাষা ব্যবহার করা হয় মাতৃভাষা হিসেবে সেই অঞ্চল, আর যেখানে মাতৃভাষা হিসেবে হিন্দি ব্যবহার করা হয় না সেটি ঠিক আলাদা আলাদাভাবে আর কি ভাষা নির্বাচন করার ক্ষেত্রে বলা হয়। যেমন প্রথমেই আমরা দেখে নেব কি না, অহিন্দি অঞ্চল মানে যেখানে হিন্দি ইউজ করা হয় না, সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে মাতৃভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকবে এবং সেকেন্ড হিসেবে হিন্দি থাকবে এবং থার্ড হিসেবে ইংলিশ থাকবে। আর যেটা হিন্দি অঞ্চল সেখানে মাতৃভাষা থাকবে আর সেকেন্ড হিসেবে ইংলিশ থাকবে এবং থার্ড হিসেবে হিন্দি ছাড়া অন্যান্য আধুনিক ভাষা থাকবে। এরপর আমরা আসবো উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে 2টি ভাষার কথা কোঠারি কমিশন সুপারিশ করেছেন। তার মধ্যে একটি আধুনিক ভারতীয় ভাষা সমূহ, বিদেশি ভাষা বা প্রাচীন ভাষা, এই 3টি ভাষার মধ্যে যে কোনো 2টি ভাষা শিক্ষার কথা কোঠারি কমিশন সুপারিশ করেছেন। এরপর দেখো আমি এখানে ব্রড করে রেড কালারে লিখে দিয়েছি না, উচ্চ শিক্ষা স্তরের ক্ষেত্রে ভাষা শিক্ষা সম্পর্কে কমিশন কি বলেছেন না, সেক্ষেত্রে কমিশন বলেছেন ভাষা শিক্ষা কিন্তু সেক্ষেত্রে বাধ্যতামূলক নয়। এরপর চলে আসবো প্রাথমিক শিক্ষা স্তর সম্পর্কে কি বলেছেন। প্রাথমিক শিক্ষা স্তর হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা না, প্রাক প্রাথমিক স্তরকে প্রাথমিক শিক্ষার প্রস্তুতি পর্ব বলা হয়। 2 থেকে 6 বছর পর্যন্ত শিশুরা যে শিক্ষা লাভ করে সেটিকে বলা হয় প্রাক প্রাথমিক শিক্ষা। কমিশনের মতে এই স্তরে প্রক্ষোভকে সুসংহত ও শিক্ষা সহায়ক করে তোলা হয়। অর্থাৎ প্রথমেই শিক্ষার্থীরা আর কি, প্রথমে তো শিক্ষার্থী শিশু থাকে যেহেতু, তাই তারা যাতে বিদ্যালয় পরিবেশের সাথে যাতে অ্যাডজাস্ট করতে পারে বা নিজেকে মানিয়ে নিতে পারে এবং তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে। কারণ আমরা জানি যে প্রথম যখন
শিশুরা স্কুলে যায় তখন কিন্তু ভীষণ কান্নাকাটি করে। এছাড়া তারা এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না, তাতে সেই জন্যই এই প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়, যাতে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে বা প্রাক প্রাথমিক শিক্ষার মধ্যে দিয়ে তারা ইমোশনকে বা প্রক্ষোভকে সুসংহত করতে পারে। অর্থাৎ বিদ্যালয়ের পরিবেশের সাথে তারা মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি করানো হয় এই শিক্ষা স্তরে। এছাড়া প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য দেখে নেব কি কি আছে না সামাজিক চেতনা সঞ্চয় করা, দেহ অনুশীলন ও স্বাস্থ্যকর শরীরচর্চা করা এবং ইন্দ্রিয় চর্চা করা, সমবেত জীবনযাপন করা। 5 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস গঠন করা, অর্থাৎ কিভাবে তারা খাবে, কি রকম ভাবে মানে খাওয়া দাওয়া কিভাবে করবে, তারপর কিভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে থাকবে, সেই সমস্ত ট্রেনিং কিন্তু এই প্রাক প্রাথমিক শিক্ষার স্কুলগুলোতে দেওয়া হয়। এছাড়া প্রাক প্রাথমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কে কতগুলি সুপারিশ করেছেন সেটি আমরা দেখে নেব। বেসরকারি প্রচেষ্টাকে উৎসাহিত করা। আমরা জানি যে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য কিন্তু আগে মানে এখন যেহেতু এনইপি 2020 চলছে, এখন কিন্তু প্রাক প্রাথমিক বিভিন্ন রকম স্কুল কিন্তু সরকারি স্কুলগুলোর সাথে অ্যাড অন হয়ে গেছে, বিশেষ করে সিবিএসই বোর্ড এইসবের ক্ষেত্রে, কিন্তু বেসরকারি প্রচেষ্টাকে উৎসাহিত করার কথা এখানে সুপারিশ করা হয়। এছাড়া রাজ্য স্তরে উন্নয়ন সংস্থা বা স্টেট লেভেল ডেভেলপমেন্ট সেন্টার থাকার কথা বলা হয়, যেটি এই প্রাক প্রাথমিক শিক্ষাটি আর কি মূল্যায়ন করার ক্ষেত্রে এগুলিকে গঠন করার কথা বলা হয়। এছাড়া শিক্ষা উপকরণ, পুস্তকাদি সরবরাহ, অনুদান ইত্যাদির ক্ষেত্রেও সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। অর্থাৎ সরকার বিভিন্ন রকম অনুদান দেবে যাতে এই সমস্ত বিদ্যালয়গুলো বা এই প্রাক প্রাথমিক শিক্ষা যে যারা পরিচালনা করছেন তারা যাতে কিছুটা হলেও সরকারি সাহায্য লাভ করতে পারে। প্রাক প্রাথমিক শিক্ষার কাঠামো। প্রাক প্রাথমিক শিক্ষার কাঠামো কি না শিক্ষা স্তর প্রাক প্রাথমিক শিক্ষা, এটি শিক্ষার প্রকৃতি হচ্ছে নার্সারি ও কিন্ডারগার্টেন, যেখানে শিক্ষার বয়স হচ্ছে 3 থেকে 4 বছর হচ্ছে নিম্ন নার্সারি বা লোয়ার কিন্ডারগার্টেন, যেটিকে বলা হয় এলকেজি। আর কিন্ডারগার্টেন যেটি 4 থেকে 5 বছর বয়সে শিশুরা শিক্ষা লাভ করবে, সেটি ইউকেজি বা উচ্চ কিন্ডারগার্টেন বলা হয়। এরপর আমরা চলে আসবো প্রাথমিক শিক্ষা সম্পর্কে। প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশন কি সুপারিশ করেছেন। কোঠারি কমিশন ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষাকে প্রাথমিক শিক্ষা বলেন। 6 বছর বয়স থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুরা এই প্রাথমিক শিক্ষা গ্রহণ করার কথা কমিশন বলেছেন। ভারতীয় সংবিধানে 43 নং ধারা অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী শিশুরা অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়। কমিশন প্রাথমিক শিক্ষাকে 2টি স্তরে ভাগ করেছেন, একটি হচ্ছে নিম্ন প্রাথমিক এবং দুটি হচ্ছে উচ্চ প্রাথমিক। এর আগেই আমরা কিন্তু পড়েছি শিক্ষার কাঠামো যখন দেখি। তো প্রাথমিক শিক্ষা স্তর সেটি 2টি ভাগ, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক। নিম্ন প্রাথমিকের জন্য বয়সকাল হবে 4 থেকে 5 বছর, সেটি ক্লাস হবে 1 থেকে 4 ক্লাস এবং বয়স থাকবে হচ্ছে 6 থেকে 10 বছর। এরপর আমরা দেখে নেব উচ্চ প্রাথমিক শিক্ষা স্তর, তার সময়কাল হবে 3 থেকে 4 বছরের জন্য, যার শ্রেণী হবে 5 থেকে 8 ক্লাস পর্যন্ত এবং 10 থেকে 14 বছর বয়স হতে হবে। পাঠ্যক্রম বলা হয়েছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে না গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, শরীর শিক্ষা, কর্মশিক্ষা, সমাজসেবা ইত্যাদি পাঠ্যক্রমে থাকার কথা অবশ্যই বলেছেন। এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছেন কমিশন। না নিম্ন প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম আর উচ্চ প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম দুটি আলাদাভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। একটি নিম্ন প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম হিসেবে একটি ভাষা, গণিত, পরিবেশ বিজ্ঞান, সৃজনশীল কাজ, কর্মশিক্ষা ও সমাজসেবা পড়তে হবে এবং স্বাস্থ্য শিক্ষা পড়তে হবে। এবং উচ্চ প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে 2টি ভাষা পড়তে হবে, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, চারুকলা, কর্মশিক্ষা ও সমাজসেবা, শরীর শিক্ষা, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা পড়তে হবে। এবার দেখে নেব মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশন কি সুপারিশ করেছে। না শিক্ষার্থীকে এই স্তরে বিশেষ করে সমাজে প্রতিষ্ঠিত করা এবং গণতান্ত্রিক ভাবধারায় অভ্যস্ত করানোই হচ্ছে এই মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। এই মাধ্যমিক স্তরকে 2টি ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে নিম্ন মাধ্যমিক যেটি 9ম থেকে 10ম শ্রেণী, আরেকটি উচ্চ মাধ্যমিক সেটি হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণী। শিক্ষার কাঠামোটি আমরা দেখে নেব।
যেটি আমি চার্টের মধ্যে দিয়ে খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রাথমিক মাধ্যমিক স্তরে দুটি ভাগ, একটা হচ্ছে নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। নিম্ন মাধ্যমিক হচ্ছে 2 থেকে 3 বছর, ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত, যেটি হচ্ছে 14 থেকে 16 বছর বয়সীরাই এই নিম্ন মাধ্যমিক শিক্ষা লাভ করবে। 2 হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা, যেটি 2 বছরের জন্য, ক্লাস 11 এবং ক্লাস 12, যেটি 16 থেকে 18 বছর, মানে তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তারা কিন্তু এই শিক্ষা স্তরের আন্ডারেই পড়ে যাচ্ছ। এরপর আমরা দেখে নেব মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশন কি সুপারিশ করেছেন। না, কোঠারি কমিশন বলেছেন যে পাঠ্যক্রমে 5টি ভাগ থাকবে। তার মধ্যে থাকবে ফার্স্ট হচ্ছে ত্রিভাষা, মানে হচ্ছে 3টি ভাষা কিন্তু শিখতেই হবে। তার মধ্যে সেই 3টি ভাষার মধ্যে একটি মাতৃভাষা, একটি রাষ্ট্রীয় ভাষা এবং আরেকটি হচ্ছে আন্তর্জাতিক ভাষা শিখতে হবে। 2 হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান বিষয়ে গণিত, জীববিজ্ঞান, ভৌত বিজ্ঞান। সমাজ বিজ্ঞানের মধ্যে পড়ছে হচ্ছে ইতিহাস এবং ভূগোল। কর্ম অভিজ্ঞতা গুরুত্ব দিতে হবে, তার জন্য পাঠ্যক্রমে কর্মশিক্ষা, শরীরশিক্ষা ও সমাজসেবা আর কি বিষয় রাখার কথা বলেছেন। ঐচ্ছিক বিষয়, যেটি শিক্ষার্থী তার নিজের ইচ্ছা মতো একটি বিষয় আর কি নির্বাচন করবে, সেটি সুপারিশও কিন্তু কমিশন করেছেন কোঠারি কমিশন। এরপর আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশন কি সুপারিশ করেছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা, যেটি ক্লাস 11 এবং ক্লাস 12 নিয়ে এই শিক্ষা স্তর, কমিশন এই স্তরকে +2 স্তর বলেছেন। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা আর কি নোট ডাউন করে নিও এই জায়গাটা এবং এটিকে ইম্পর্টেন্স বা স্টার মার্ক দিয়ে রেখো, কারণ তোমাদের এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে +2 স্তর কোন শিক্ষা স্তরকে বলেছেন কোঠারি কমিশন, ঠিক আছে। এই স্তরের সময়কাল হচ্ছে 16 থেকে 18 বছর। উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম সম্পর্কে বলেছেন কোঠারি কমিশন যে পাঠ্যক্রমের 2 ধরনের থাকবে। তার মধ্যে একটি থাকবে হচ্ছে সাধারণ শিক্ষার পাঠ্যক্রম এবং সেকেন্ড থাকবে হচ্ছে বৃত্তিমূলক পাঠ্যক্রম। এরপর আমরা দেখে নেব সাধারণ শিক্ষার পাঠ্যক্রম এবং বৃত্তিমূলক পাঠ্যক্রম সম্পর্কে। না, এখানে দেখো আমি দুটি চার্ট আলাদা আলাদাভাবে ডিভাইড করে আমি দেখিয়ে দিয়েছি। সাধারণ শিক্ষার পাঠ্যক্রম, এটি 4 ভাগে বিভক্ত। মধ্যে একটি ভাষা শিক্ষা থাকবে, 2 নম্বর হচ্ছে আবশ্যিক ঐচ্ছিক বিষয়, 3 নম্বর হচ্ছে অতিরিক্ত বিষয়সমূহ এবং কর্মভিত্তিক বিষয়। তো প্রথমে আমরা জেনে নেব ভাষা শিক্ষা সম্পর্কে। না, এখানে যে কোনো 2টি ভাষা বাধ্যতামূলক হিসেবে পড়াশোনা করতে হবে। তার মধ্যে বিশেষত মাধ্যমিক স্তরে যে 2টি ভাষা আর কি থাকবে তা বাধ্যতামূলক কিন্তু এই শিক্ষা স্তরে আর কি পড়ার জন্য। অর্থাৎ কি বলতো, তোমরা ক্লাস 11-12 পড়াশোনা করছো, তোমরা যে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেই ভাষাগুলোই থাকবে যেগুলো তোমরা মাধ্যমিক শিক্ষা স্তরে পড়াশোনা করে এসছো, ঠিক আছে। ঠিক তেমনই এখানে কোঠারি কমিশন এই ভাষা শিক্ষার 2টি ভাষা জোর দিয়েছেন, যেইটি মাধ্যমিক শিক্ষা স্তরে ছিল সেই ভাষাগুলোই কিন্তু বাধ্যতামূলক। এরপর দেখে নেব আবশ্যিক ঐচ্ছিক বিষয়। আবশ্যিক ঐচ্ছিক বিষয়কে 2টি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে পরীক্ষাগার ভিত্তিক বিষয় আর একটা হচ্ছে পরীক্ষাগার বিহীন বিষয়। তার মধ্যে 21টি বিষয় থাকবে। 21টি বিষয়ের মধ্যে যে কোনো 3টি বিষয় কিন্তু এখানে নির্বাচন করতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে অতিরিক্ত বিষয়সমূহ। অতিরিক্ত বিষয়সমূহের মধ্যে আবশ্যিক ঐচ্ছিক বিষয় ছাড়া আরও একটি বিষয় নিতে হবে। 4 হচ্ছে কর্মভিত্তিক বিষয়। শিক্ষার্থীদের কর্মশিক্ষা, শরীরশিক্ষা, সমাজসেবা ইত্যাদি শেখানো হবে। এই হয়ে গেল তোমাদের সাধারণধর্মী শিক্ষার পাঠ্যক্রম। এরপর আমরা দেখে নেব বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশন উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে কি সুপারিশ করেছেন। প্রথমত বলেছেন যে ভাষা শিক্ষা, যে কোনো 2টি ভাষা, যেটি অ্যাজ ইউজুয়াল সেম সাধারণধর্মী শিক্ষাতে দেওয়া রয়েছে। মাধ্যমিক স্তরে যে ভাষা 2টি থাকবে সেই ভাষাটি কিন্তু এই উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে কিন্তু বাধ্যতামূলকভাবে পড়তে হবে। 2 হচ্ছে আবশ্যিক ঐচ্ছিক বিষয়, যেটি 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে পরীক্ষাগার আর একটা হচ্ছে পরীক্ষাগার বিহীন বিষয়। তার মধ্যে 21টি বিষয়ের মধ্যে 3টি বিষয় নিতে হবে। 3 নম্বর হচ্ছে বৃত্তিমূলক বিষয়সমূহ। যেহেতু এটি বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম, তাই বৃত্তিমূলক বিষয়সমূহগুলোই কিন্তু বিভিন্ন রকম হবে, যার মধ্যে 5টি বিষয় থাকবে। তার মধ্যে থেকে যে কোনো একটি বিষয় নিতে হবে। সেই বিষয়গুলি হলো কৃষি বিজ্ঞান, বয়ন শিল্প, ব্যবসা বাণিজ্য, কারিগরি বিদ্যা, প্যারামেডিকেল। আচ্ছা, এখানে এই বয়ন শিল্প, এখানে একটু বানানটা একটু ভুল আছে, তোমরা একটু লিখে নিও, ঠিক আছে। এটা হবে বয়ন শিল্প, দন্তন্য। বয়ন শিল্প, ঠিক আছে।
এরপর আসবো 4 নম্বরে হচ্ছে কর্মভিত্তিক স্তর, যেখানে সাধারণ শিক্ষার মতো বলা হয়েছে যে এখানে শিক্ষার্থীদের কর্মশিক্ষা, শারীরশিক্ষা বা সমাজসেবার আর কি ইত্যাদি বিষয় তাদের শেখানো হবে। আধুনিক জগতে উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে কমিশন কতকগুলি মন্তব্য করেছেন। প্রথমত হচ্ছে নতুন জ্ঞানের সন্ধান করা, সত্য সন্ধানে নিজেকে নিয়োজিত করা, প্রাচীন যুগের জ্ঞান ও বিশ্বাসকে নতুন আবিষ্কারের আলোকে বর্ণনা করা। এবং 2 নম্বর হচ্ছে যে নেতৃত্ব গ্রহণের শিক্ষা দেওয়া, প্রতিভাবানদের খুঁজে বের করা এবং এই প্রতিভাবান শিক্ষার্থীদের যাতে নানা রকম আর কি পরিপূর্ণ বিকাশ সাধন করা, এবং এছাড়া তাদের দৈহিক মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে যাতে নৈতিক ও বৌদ্ধিক দিক থেকেও সঠিক দৃষ্টিভঙ্গি যাতে গড়ে তুলতে পারে সেই দিকে সহায়তা করাও হবে শিক্ষার লক্ষ্য। তারপর হচ্ছে যে কৃষি, বিজ্ঞান, চিকিৎসা, কলা, কারিগরি বিদ্যা ও অন্যান্য বৃত্তিতে উপযুক্ত কর্মী নারী ও পুরুষ যাতে উভয় সৃষ্টি করা যায় সেদিকে লক্ষ্য রাখাও হবে শিক্ষার লক্ষ্য। তারপর হচ্ছে সামাজিক ও সামাজিক বৈষম্য দূর করে শিক্ষা যাতে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে সেদিকেও দৃষ্টি রাখা। এই মূল নীতিগুলো ছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়গুলির ওপর শিক্ষা ও সমাজের উন্নতি যাতে হয় তার জন্য আরও কতগুলি দায়িত্ব দেওয়া হয়, সেগুলি হলো জাতীয় চেতনা উদ্বুদ্ধ হয়ে যাতে কাজ করে তার ব্যবস্থা করা, এবং বয়স্ক শিক্ষার জন্য আংশিক সময় শিক্ষা বা পার্ট টাইম এডুকেশন এবং করেসপন্ডিং এডুকেশন বা চিঠিপত্রের মাধ্যমে শিক্ষার আর কি ব্যবস্থা করার কথা সুপারিশ করা হয়। এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে তোমাদের যে কোন কমিশন পার্ট টাইম এডুকেশন বা আংশিক সময়ের শিক্ষা এবং চিঠিপত্রের মাধ্যমে শিক্ষা বা করেসপন্ডিং এডুকেশনের সুপারিশ করেছেন। ঠিক আছে, এটি কিন্তু নোট ডাউন করে নিও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখে নেব উচ্চশিক্ষার কাঠামো সম্পর্কে কোঠারি কমিশন কি সুপারিশ করেছে। না 3 ধরনের শিক্ষা স্তর থাকবে, যার মধ্যে থাকবে স্নাতক, যেটিকে বলা হয় ডিগ্রি, বিএসসি, বিকম, এটি এই স্তরের অন্তর্গত। তারপর হচ্ছে স্নাতকরা, যেটা এমএ, এমএসসি, এমকম এই ডিগ্রির অন্তর্গত। তারপর হচ্ছে যে গবেষণা। এই 3 ধরনের শিক্ষা স্তর নিয়ে উচ্চশিক্ষার কাঠামো আর কি গঠন করা হবে। উচ্চশিক্ষা স্তরে আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো হচ্ছে মেজর ইউনিভার্সিটি সংক্রান্ত সুপারিশটি উল্লেখযোগ্য। বিজ্ঞান, কারিগরি, কৃষি, ডাক্তার শাখার গবেষণার ব্যবস্থা থাকবে। বিজ্ঞান ও গণিতের জন্য অ্যাডভান্স স্টাডি সেন্টারের কথা আর কি গঠন করার কথাও কিন্তু সুপারিশ করা হয়। উচ্চশিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ। না বাধ্যতামূলক, প্রথমেই আমরা জেনে নেব যে উচ্চশিক্ষা ভাষা শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশন কি সুপারিশ করেছেন। না প্রথমত হচ্ছে আমরা প্রথমেই দেখেছি যে ভাষা শিক্ষা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধ্যতামূলক না, ঐচ্ছিক বিষয় হিসেবে থাকতে পারে। এছাড়া আঞ্চলিক ভাষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষা দেওয়া হয় তার ব্যবস্থা কিন্তু করতে হবে। উচ্চশিক্ষায় নিযুক্ত যে সমস্ত শিক্ষকরা থাকবেন তারা অন্তত যেন 2টি ভাষা জানা উচিত, তার মধ্যে ইংলিশ তো অবশ্যই থাকবে এবং তার আঞ্চলিক ভাষা সম্পর্কে তার জ্ঞান থাকা উচিত। ইংলিশ ভাষা ছাড়াও অন্যান্য বিদেশি ভাষা, যেটা রাশিয়ান, স্প্যানিশ, জার্মান, ফার্সি, চীনা ইত্যাদি ভাষাও পড়াশোনা করার সুযোগ থাকবে। রাশিয়ান ভাষা শিক্ষার উপর কিন্তু বিশেষ গুরুত্ব দেয় কোঠারি কমিশন। এছাড়া ইংলিশ ভাষা শিক্ষাকেও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন কোঠারি কমিশন, কেননা ইংলিশ ভাষা প্রত্যেক শিক্ষার্থীকে আয়ত্ত করতে, বুঝতে, শিখতে হবে এবং এই ভাষায় রচিত যে সাহিত্য রস সেটি যাতে সহজেই উপলব্ধি করতে পারে, এবং আন্তর্জাতিক ভাষা হওয়ার কারণে ইংলিশ ভাষাকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার কথা কিন্তু কমিশন বলেছেন। এছাড়া উচ্চশিক্ষায় ইংরেজি ভাষাকে গ্রন্থাগার ভাষা বা লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ হিসেবে গুরুত্ব দিয়েছেন কমিশন। এই ভাষা হলো উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড বা বিশ্ব জানালা হিসেবে গুরুত্ব দিয়েছেন এখানে কোঠারি কমিশন। যে পরীক্ষা ব্যবস্থা সংস্কার সম্পর্কে কোঠারি কমিশন কি সুপারিশ করেছে। না প্রাথমিক শিক্ষা শেষে বই পরীক্ষার কথা উল্লেখ করেন, যেমন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষা তুলনামূলকভাবে বিচারের জন্য স্ট্যান্ডার্ডাইজড অ্যান্ড রিফাইন্ড টেস্টের কথা বলেছেন। অ্যাকচুয়ালি শিক্ষার গুণগত মান টেস্ট করার জন্যই মেনলি এই বই পরীক্ষা বা মূল্যায়ন ব্যবস্থা করার কথা আর কি সুপারিশ করা হয়। তারপর দেখে নেব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার শেষে পরীক্ষা সংস্কার সম্পর্কে কি বলেছেন। না এখানেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষে বই পরীক্ষার কথা বলে। বই পরীক্ষার শেষেই অভিজ্ঞানপত্র বা সার্টিফিকেট যেটি বোর্ড থেকে দেওয়ার কথাও কিন্তু এখানে বলা হয়।
যেমন যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো এবং আগামীকাল তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, বা কেউ কেউ অলরেডি পাস করেছো, তারা কিন্তু একটা বোর্ডের দ্বারাই পরিচালিত পরীক্ষা ব্যবস্থা কিন্তু পড়াশোনা করে এসেছো। এটি কিন্তু এই কোঠারি কমিশনেরই সুপারিশ ছিল, ঠিক আছে। এরপর দেখে নেবো কেন্দ্রীয় স্তরে ন্যাশনাল বোর্ড অফ স্কুল এডুকেশন এবং রাজ্য স্তরে স্টেট বোর্ড অফ স্কুল এডুকেশন গঠন করার কথা বলেন, যাতে স্কুল শিক্ষার মানের উন্নতির জন্য বা মূল্যায়ন করার জন্য কিন্তু এগুলি গঠন করার সুপারিশ করা হয়। এছাড়া আমরা দেখে নেব যে বিশ্ববিদ্যালয় শিক্ষার পরীক্ষার সংস্কারের জন্য বা মূল্যায়নের জন্য শিক্ষার ইউজিসির উপর দায়িত্ব দেওয়া হয়। এই ইউজিসি পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সেটি কাঠামো থেকে শুরু করে উন্নয়ন, পাঠ্যক্রম, শিক্ষক শিক্ষণ ব্যবস্থা, পরীক্ষা পরিচালনা, প্রশাসনিক দপ্তর ইত্যাদি সমস্ত ক্ষেত্রে সমস্ত দায়িত্বটি কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসির হাতে আর কি অর্পণ করা হয়েছে। তারপর হচ্ছে যে নম্বর দানের পরিবর্তে একটি গ্রেড দেওয়ার কথা বলা হয়। এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ সুপারিশ, যে নম্বর দান, অর্থাৎ এখানে যে সার্টিফিকেটগুলো দেওয়া হবে সেই সার্টিফিকেটে পাস ফেল প্রথা কিন্তু থাকবে না, শুধুমাত্র গ্রেড দেওয়া থাকবে বা সে কত নাম্বার পেয়েছে বিষয়ে সেটি কিন্তু উল্লেখ থাকবে, কিন্তু কোনো রকম পাস ফেল থাকবে না। এরপর আমরা দেখে নেব যে শিক্ষক শিক্ষণ ব্যবস্থা সম্পর্কে কোঠারি কমিশন কি বলেছেন বা কি সুপারিশ করেছেন। কোঠারি কমিশন এসবিটিই বা স্টেট বোর্ড অফ টিচার এডুকেশন গঠন করার কথা বলেছেন এবং ট্রেনিংয়ের সময়কাল যাতে ধীরে ধীরে 1 বছর থেকে কমিয়ে 2 বছর করার কথা এখানে সুপারিশ করা হয়। শিক্ষক শিক্ষণ ব্যবস্থার গুণগত উন্নতির জন্য কতগুলি মূল নীতি সুপারিশ করেছেন কোঠারি কমিশন, চলো আমরা সেগুলি দেখে নেব। সেই মূল নীতিগুলো হলো, প্রথমত হচ্ছে বিষয়জ্ঞানের পুনর্গঠন, অর্থাৎ যিনি শিক্ষক হিসেবে আর কি ট্রেনিং নিতে যাচ্ছেন তার কিন্তু বিষয় সম্পর্কিত জ্ঞান কিন্তু তার অবশ্যই থাকতে হবে। এবং পেশাগত অধ্যয়নের পুনরুজ্জীবন, অর্থাৎ যারা অলরেডি টিচার তারা যাতে নিজের পেশাগত জীবনকে আরো বেশি ডেভেলপ করতে পারে তার জন্য তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, শিক্ষার জন্য মূল্যায়নের পদ্ধতি উন্নতি করা, শিক্ষার্থী ও শিক্ষণের উন্নতি করা, বিশেষ কোর্স ও কর্মসূচির উন্নয়ন এবং পাঠ্যক্রমের পরিমার্জন ও উন্নয়ন, এই মূল নীতিগুলিকে আর কি দেখার জন্য সুপারিশ করেছেন কোঠারি কমিশন। এরপর আসছি কর্ম অভিজ্ঞতা সম্পর্কে কোঠারি কমিশন কি সুপারিশ করেছেন। এটি আমার সর্বশেষ আর কি, এটি আমার আপাতত কোঠারি কমিশনের শেষ স্লাইড। সেটি হচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ যে কর্ম অভিজ্ঞতা সম্পর্কে কোন কমিশন সুপারিশ করেছেন, সেটি হচ্ছে কোঠারি কমিশন। এটা থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। কোঠারি কমিশন কর্ম অভিজ্ঞতাকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব সহকারে আর কি উল্লেখ করেছেন সেটি, এবং কেন এই কর্ম অভিজ্ঞতার কথা বলছেন সেটি সম্পর্কে আমরা জেনে নেব। নাকি জীবন ও উৎপাদনের সঙ্গে শিক্ষার সম্পর্ক স্থাপন করতে হলে সাধারণ ও বৃত্তিমূলক শিক্ষার অবিচ্ছেদ্য অংশ রূপে কর্ম অভিজ্ঞতা প্রবর্তন গুরুত্বপূর্ণ। কর্ম অভিজ্ঞতা হলো এমন এক ধরনের পদ্ধতি যা শিক্ষার সঙ্গে কর্মের যোগসূত্র রচনা করে। শিক্ষার্থী বিদ্যালয়ে, গৃহ পরিবেশে, ওয়ার্কশপে, ফার্মে, শিল্প প্রতিষ্ঠানে বা অন্য কোনো উৎপাদন কেন্দ্রে উৎপাদনমূলক কর্মে অংশগ্রহণ করার মধ্য দিয়েই কর্ম অভিজ্ঞতা লাভ করবে। এছাড়া কমিশনের মতে উন্নত উদ্দেশ্যপূর্ণ শিক্ষার কমপক্ষে 4টি উপাদান থাকা উচিত, সেটি হচ্ছে আক্ষরিক জ্ঞান, গাণিতিক জ্ঞান, কর্ম অভিজ্ঞতা ও সমাজসেবা। এটি শিক্ষার সাথে যুক্ত হবার ফলেই শিক্ষার্থী সমাজ জীবনে উপযোগী হয়ে উঠবে। এটি একটি কোঠারি কমিশনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ। এই হয়ে গেল আজকে কোঠারি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি। আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ হেল্পফুল হয়েছে, তো তার জন্য তোমরা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এখনো রাধাকৃষ্ণন মাধ্যমিক শিক্ষা কমিশন দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।